হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এনটিপিসির একটা গুরুত্বপূর্ণ সেট, যেটার পার্ট 1, যেটার পার্ট 2 আমরা পরবর্তীকালে তোমাদের সামনে আবার উপস্থাপন করব। তো আজকে এই যে কোশ্চেনের সেটটা, এটা তৈরি করা হয়েছে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখে, তো প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে। তো এটা পার্ট 1, পার্ট 2টা আমরা পরবর্তীকালে দেখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করছি, চলে আসি প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট প্ল্যাটফর্মের নাম কি, সবথেকে বড় প্ল্যাটফর্মের নাম কি। অপশানে দেখো এ বি সি ডি, চারটা অপশান দেওয়া আছে। তো তোমরা দেখো কারেক্ট অ্যান্সার কোনটা হবে। তো কারেক্ট অ্যান্সার যদি আমরা দেখি, প্রথমে কারেক্ট অ্যান্সার হবে এটা অ্যান্সার হুব্বালি জাংশন, যেটা কোথায় আছে, কর্ণাটক। এর নাম কি, আসল নামটা কি, যেটা হচ্ছে সিদ্ধিরোধা জাংশন, যেটা আছে কর্ণাটকে। সেকেন্ড অপশান দেখো যেটা দেওয়া আছে, ফার্স্ট যদি বলি আমরা হুবলি হবে হুব্বালি, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। গোরখপুর হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, অ্যান্ড কোল্লাম যেটা আছে কেরালাতে, সেটা আছে থার্ড লার্জেস্ট, অ্যান্ড আমাদের খড়গপুর যেটা আছে ফোর্থ লার্জেস্ট। তো এই গেল তোমাদের প্রথম কোশ্চেন। আমরা চলে আসছি সেকেন্ড কোশ্চেনে, যেটা আছে তোমাদের সামনে আছে। দেখো বলেছে দ্য ফার্স্ট ট্রাম ইন ইন্ডিয়া হর্স ড্রন ওয়ের ইন্ট্রোডিউসড ইন কলকাতা। মানে কলকাতা আগের নাম ছিল মানে পরবর্তীকালে কলকাতা হয়, মানে আগের নাম ছিল ক্যালকাটা। তো এখানে বলেছে যে ফার্স্ট ট্রাম ইন ইন্ডিয়া। তো আমরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমাদের যখন প্রথম ট্রাম শুরু হয়েছিল, তো সেটা ছিল প্রথমে ঘোড়ায় চালিত, পরবর্তীকালে আমাদের ইলেকট্রিক ট্রাম চালু হয়। তো অপশানে দেখো বলা আছে অপশান এ 1873, অপশান বি 1875, অপশান সি 1902 এবং অপশান ডি 1984। তো তোমরা দেখো কারেক্ট অ্যান্সার কোনটা হবে। কারেক্ট অ্যান্সার হবে 1873। তো আমি প্রথমেই বললাম তোমাদের, প্রথমে ঘোড়ায় চালিত যে ট্রাম ছিল সেটা শুরু হয়েছিল 1873। পরবর্তীকালে ইলেকট্রিক ট্রাম শুরু হয়েছিল, যেটা কবে শুরু হয়েছিল, 1902, ফার্স্ট ইলেকট্রিক ট্রাম, এটা মাথায় রাখবে। আর 1984-এ তোমরা সবাই জানো যে কলকাতা মেট্রো শুরু হয়েছিল, যেটা তারিখটা ছিল 1984, 24 অক্টোবর। তারপরে আছে দেখো অপশান বিতে তোমরা মনে রাখতে পারো কিছু কিছু ইনস্টিটিউশন, যেমন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD, তারপরে বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE, এগুলো তোমরা মনে রাখতে পারো। তো এই গেল তোমাদের সেকেন্ড কোশ্চেন। আমরা চলে আসছি থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন দেখো কি বলেছে, যে ইন্ডিয়ান রেলওয়ে ফাউন্ডেড ইন হুইচ ইয়ার। ঠিক আছে, তো আমরা জানি যে রেলওয়ের ইতিহাসটা যদি আমরা দেখি, তো ইন্ডিয়ান রেলওয়ে কবে ফাউন্ড হয়েছিল। অপশানে দেখো 1853 আছে, অপশান বিতে 1854, অপশান সিতে কী আছে 1873, 1837 এবং অপশান ডিতে আছে 1905। তো আমরা যদি দেখি কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে তোমাদের অপশান সি 1837। তো রেলওয়ের ইতিহাসটা দেখি, যদি 1837-এ প্রথম স্টিম চালিত, মানে স্টিম ইঞ্জিন চালিত রেলওয়ে প্রথম শুরু হয়েছিল, যেটাকে আমরা বলবো রেড হিল রেলওয়ে। ঠিক আছে, এটা প্রথম শুরু হয়েছিল। এবং আমরা যদি দেখি যে ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার, মানে ফার্স্ট প্যাসেঞ্জার চালিত, মানে সেটা প্রথম কবে চালু হয়েছিল, 1853। সেটা তোমরা সবাই জানো, যেটা 1853-তে কোথা থেকে চালু হয়েছিল, বোম্বে থেকে থানে। কত কিলোমিটার, 34 কিলোমিটার। কতজন প্যাসেঞ্জার ছিল, 400 প্যাসেঞ্জার ছিল। এবং 3টা লোকোমোটিভ ছিল যারা এই প্যাসেঞ্জার ট্রেনটাকে টেনেছিল, সেটা সবাই জানো, সিন্ধ, সাহিব অ্যান্ড সুলতান। এই গেল তোমাদের 1853। 1854-এ যদি আমরা দেখি, 1854-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম রেল শুরু হয়েছিল, যেটা কোথায় ছিল, হাওড়া থেকে হুগলি। তো এটা দেখব। আর 1905 যদি আমরা দেখি, 1905-এ প্রথম রেলওয়ে বোর্ড চালু হয়েছিল। তো এই গেল তোমাদের থার্ড কোশ্চেন। চলে আসছি আমরা ফোর্থ কোশ্চেনে। দেখো একটা ফেস্টিভ্যাল নিয়ে একটা কোশ্চেন আছে, যেটা তোমাদের রেল বা SSC-তে এই ফেস্টিভ্যাল রিলেটেড কোশ্চেনগুলো খুবই আমাদের চোখে পড়ে। তো সেহেতু একটা ফেমাস ফেস্টিভ্যাল বাথুকাম্মা, যেটা পরীক্ষায় বারবার দেখা যায় কোশ্চেনটা। তো বাথুকাম্মা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, মানে বাথুকাম্মা ফেস্টিভ্যালটা নিম্নোক্ত কোন স্টেটগুলোতে মানে দেখা যায়।
তো দেখো অপশান আছে ছত্তিশগড়, অপশান বিতে আছে উত্তরপ্রদেশ, অপশান সিতে আছে তেলেঙ্গানা এবং অপশান ডিতে আছে কি মণিপুর। তো অ্যান্সার কি হবে? বাথুকাম্মা নিয়ে একটু কিছু জিনিস বলে রাখি, যেটা হচ্ছে বাথুকাম্মা হচ্ছে একটা ফুল রিলেটেড ফেস্টিভ্যাল, মানে ফুল নিয়ে এই ফেস্টিভ্যালটা মানে হয়। আর এটা কারা পরিচালনা করে? মূলত মহিলারা এই ফেস্টিভ্যালটাকে পরিচালনা করে। তো বাথুকাম্মা ফেস্টিভ্যাল সাধারণত কোন স্টেটে দেখা যায়? মনে রাখবে অ্যান্সার হবে অপশান সি তেলেঙ্গানা। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু পার্টে এই ফেস্টিভ্যালটা দেখা যায়। চলে আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? ফার্স্ট প্লেয়ার টু টেক হ্যাট্রিক ইন আইপিএল। দেখো স্পোর্টস রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে। তো আমাদের স্পোর্টস রিলেটেড কোশ্চেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা ফার্স্ট প্লেয়ার টু টেক হ্যাট্রিক ইন আইপিএল। তো মাথায় রাখবে অ্যান্সারটা হবে লক্ষ্মীপতি বালাজি। আইপিএলে প্রথম হ্যাট্রিক ইনিয়ে করেছিলেন। তিনি কোন দলের হয়ে খেলতেন? চেন্নাই সুপার কিংস, এবং তিনি কিংস 11 পাঞ্জাবের সঙ্গে আইপিএলের প্রথম সিজন যেটা হয়েছিল 2008-এ, তিনি এই সালেই প্রথম মানে কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে এই হ্যাট্রিকটা তিনি নেন। দেখো এবারে যদি আমি আইপিএল বললাম, এবারে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওডিআইতে প্রথম হ্যাট্রিক কে নিয়েছিল? ওডিআইতে মাথায় রাখবে প্রথম হ্যাট্রিক নিয়েছিল চেতন শর্মা। কত সালে? 1987। মানে কোন দেশের বিরুদ্ধে? না, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথম হ্যাট্রিক নিয়েছিলেন, যেটা হয়েছিল 1987 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। এবারে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে প্রথম টেস্টে কে হ্যাট্রিক নিয়েছিলেন, প্রথম টেস্টে কে হ্যাট্রিক নিয়েছিলেন? দেখো তোমাদের অপশানে দেওয়াই আছে। প্রথম যদি টেস্টে কেউ হ্যাট্রিক নেয় সেটা হচ্ছে হরভজন সিং। কোন নিয়েতে? দেখবে তোমার গাভাস্কার বর্ডার গাভাস্কার ট্রফি হয়, যেটা 2001 সালে সম্ভবত হয়েছিল। আর এইখানেই হরভজন সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার হ্যাট্রিকটা সম্পূর্ণ করেন। আর যদি বলে টি-20তে হ্যাট্রিক কে নিয়েছিল, সেটাকে দীপক চাহার। ইনি হচ্ছেন টি-20 ফার্স্ট হ্যাট্রিক টেকার ইন্ডিয়ান। তো তিনি কোন দলের বিরুদ্ধে নিয়েছিলেন? তিনি বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছিলেন। তো এই গেল তোমাদের 5 নম্বর কোশ্চেন। চলে আসছি আমরা 6 নম্বর কোশ্চেন। দেখো এখানে মানে বলতে হবে তোমাকে কোনটা রং আছে। কোশ্চেনটা পড়ো, দেখো পিক আউট দ্য রং কম্বিনেশন। কিছু বই দেওয়া আছে, এই বইয়ে দেখে তোমাদেরকে দেখতে হবে যে কোন অ্যান্সারটা ভুল আছে, মানে লেখকটা। তো দেখো ওয়ার অ্যান্ড পিস অপশান এতে আছে, এটা সম্পূর্ণ ঠিক আছে, লিও টলস্টয়ের লেখা আমরা জানি। হ্যামলেট আমরা সবাই জানি শেক্সপিয়ার। আর প্যারাডাইস লস্ট মিল্টন। তো দেখো ভুল কোনটা আছে? ভুল আছে তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটার লেখক হচ্ছে জর্জ বার্নার্ড শ। মাথায় রাখবে। তো জর্জ বার্নার্ড শকে নিয়ে আমি একটা কোশ্চেন বলে রাখি, যে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এমন দুজন ব্যক্তির নাম বলো যারা অস্কারও জিতেছে এবং নোবেলও জিতেছে, তো মাথায় রাখবে দুজন ব্যক্তি আছে। একটা হচ্ছে জর্জ বার্নার্ড শ, যিনি এটা লিখেছিলেন। আরেকটা হচ্ছে তোমার বব ডিলান। তো মাথায় রাখবে, তো বব ডিলান এবং জর্জ বার্নার্ড শ এমন দুজন ব্যক্তি যারা নোবেলও পেয়েছেন এবং অস্কারও পেয়েছেন। চলে আসছি মানে 6 নম্বর শেষ, চলে আসছি আমরা 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বর কোশ্চেনে একটা ক্যাপিটাল রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে হোয়ার ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইয়েমেন। তো ইয়েমেনের ক্যাপিটাল কি? দেখো অপশান দেওয়া আছে। অপশান এতে লুসাকা, অপশান বিতে আছে রাবাত, অপশান সিতে আছে সানা এবং অপশান ডিতে আছে কায়রো। তো অপশান কি হবে অ্যান্সার? অ্যান্সারটা মাথায় রাখবে, অ্যান্সার হবে অপশান সি সানা। তো সানা হচ্ছে ইয়েমেনের ক্যাপিটাল। অপশানগুলো বাকি অপশানগুলো যদি আমরা দেখি তাহলে দেখব লুসাকা কার ক্যাপিটাল? লুসাকা হচ্ছে জাম্বিয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে আফ্রিকান একটা ক্যাপিটাল। রাবাত কার ক্যাপিটাল? মরক্কোর ক্যাপিটাল। মরক্কো বলতে মনে পড়ে সেই ইবন বতুতা, যে কোন দেশ থেকে এসেছিলেন? মরক্কো দেশ থেকে এসেছিলেন। তো আর কায়রো হচ্ছে ইজিপ্টের ক্যাপিটাল। ব্যাস, তো 7 নম্বর শেষ, চলে আসছি আমরা 8 নম্বর কোশ্চেনে। তো 8 নম্বর কোশ্চেনে দেখো 22শে মার্চ অবজার্ভ ইন্টারন্যাশনালি, মানে 22শে মার্চটাকে আমরা কোন দিবস হিসাবে পালন করি? তো দেখো অপশানে আছে ওমেন্স ডে, অপশান বিতে আছে ওয়াটার ডে, অপশান সিতে আছে ওয়ার্ল্ড হেলথ ডে, অপশান ডিতে আছে হিউম্যান রাইটস ডে। তো অ্যান্সার কী হবে? তো মাথায় রাখো 22শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তো ওয়ার্ল্ড ওয়াটার ডে বা 22শে মার্চ, এটাকে নিয়ে আমি 2-3টে জিনিস তোমাদের বলে রাখি। এই 3টা এনভায়রনমেন্ট রিলেটেড ডেট, এগুলো তোমরা মাথায় রাখবে। একটা হচ্ছে 22শে মার্চ, যেটা আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াটার ডে। আর 22শে এপ্রিল, এটা মাথায় রাখবে আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে। এবং 22শে মে, এটা মাথায় রাখবে বায়োডাইভার্সিটি ডে, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। তো এগুলো এনভায়রনমেন্টাল রিলেটেড, এগুলো তোমরা মনে রাখবে। ওকে, চলে আসছি তোমার ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে কবে?
7 এপ্রিল আমরা জানি কেন না 1948 সালে 7 এপ্রিল এই WHO, যেটা তোমরা সবাই জানো, এটা প্রতিষ্ঠা হয়েছিল, তার জন্য 7 এপ্রিলকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করি। ওমেন্স ডে দেখো দুটো আছে, একটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তো মাথায় রাখবে। তো ন্যাশনাল ওমেন্স ডে যেটা আছে তোমার 13ই ফেব্রুয়ারি, যেটাকে সরোজিনী নাইডু জন্মদিন হিসাবে আমরা পালন করি। সরোজিনী নাইডু কে ছিলেন, যাকে কি বলা হয়, ভারত কোকিলা বলা হয়, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তিনি কে ছিলেন, ভারতের প্রথম গভর্নর ছিলেন, গভর্নর অফ এ স্টেট, মানে এই স্টেটের প্রথম, উত্তরপ্রদেশের প্রথম গভর্নর ছিলেন, মানে ভারতের প্রথম গভর্নর ছিলেন ইনি, ঠিক আছে। আর যদি দেখি তিনি INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। তো 13ই ফেব্রুয়ারিটাকে আমরা ন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করি। আর 8ই মার্চ যেটা আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, মাথায় রাখবে। আর চলে আসি হিউম্যান রাইটস ডে। হিউম্যান রাইটস হচ্ছে 10th ডিসেম্বর, এটা মাথায় রাখবে। চলে আসি আমরা 9 নম্বর কোশ্চেন। দেখো, হুইচ রিভার পাসেস টু ট্রপিক অফ ক্যান্সার টোয়াইস, মাথায় রাখবে। তো এই কোশ্চেনটা হচ্ছে একটা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন, তো সেহেতু এই কোশ্চেনটা বারবার রিপিট হয়, তো আমি এটা জিকের মধ্যে রেখেছি। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো মাথায় রাখবে হুইচ রিভার পাসেস ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কটক্রান্তি রেখাকে কোন রিভারটা দুবার পাস করেছে, মাথায় রাখবে অ্যান্সারটা হবে মাহি, যেটা আছে ভারতে, ঠিক আছে। তো আর যেটা তুমি মনে রাখবে যে কোন রিভারটা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ইকুয়েটরকে দুবার পাস করেছে, ইকুয়েটর মানে কি বিষুবরেখা, ইকুয়েটরকে দুবার পাস করেছে, এটা মাথায় রাখবে কঙ্গো রিভার, এটা হচ্ছে ইকুয়েটরকে দুবার পাস করেছে কঙ্গো রিভার। এবং টপিক অফ ক্যাপ্রিকনকে পাস করেছে দুবার, এটা হচ্ছে লিম্পোপো রিভার, মাথায় রাখবে। তো এই তিনটা জিনিস তোমরা মাথায় রাখবে। মাহি হচ্ছে টপিক অফ ক্যান্সার, কঙ্গো হচ্ছে ইকুয়েটরকে দুবার পাস করেছে, আর লিম্পোপো এটা মাথায় রাখবে টপিক অফ ক্যাপ্রিকনকে দুবার পাস করেছে। 9 নম্বর শেষ, চলে আসছে আমরা 10 নম্বরে। দেখো, ইন্ডিয়ান আর্মি এস্টাবলিশড ইন হুইচ ইয়ার, ঠিক আছে, মানে ভারতীয় আর্মি কত সালে তৈরি হয়, মানে এস্টাবলিশড হয়েছিল। তো অপশানে দেখো, অপশান এ থেকে আছে 1932, বিতে আছে 1895, অপশান সিতে 1612 এবং অপশান ডিতে আছে 1948। অ্যান্সার কী হবে? অ্যান্সার মাথায় রাখবে 1895, মাথায় রাখবে। তো যদি জিজ্ঞাসা করি যে ইন্ডিয়ান আর্মি তোমার কত সালে প্রতিষ্ঠা হয়, 1895। ইন্ডিয়ান আর্মি ডে যদি জিজ্ঞাসা করি ইন্ডিয়ান আর্মি ডে কবে, এটা মাথায় রাখবে 15th জানুয়ারি, মাথায় রাখবে 15 জানুয়ারি। আর যদি জিজ্ঞাসা করে যে ফাদার অফ ইন্ডিয়ান আর্মি কাকে বলবো, স্ট্রিঞ্জার লরেন্স, মাথায় রাখবে স্ট্রিঞ্জার লরেন্সকে আমরা বলবো ফাদার অফ ইন্ডিয়ান আর্মি। কটা কমান্ড আছে ইন্ডিয়ান আর্মি? টোটাল ইন্ডিয়াতে 7টা কমান্ড আছে আমরা জানি। আর তাহলে ইন্ডিয়ান আর্মি শেষ হয়ে গেল এখানে। দেখো অপশান এতে তোমরা 1932 পাবে, 1932 মাথায় রাখবে। ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথম প্রতিষ্ঠা হয়, এটা 1932-এ। কত ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে? 8th অক্টোবর, মাথায় রাখবে। আর তোমার ইন্ডিয়ান এয়ারফোর্সে কতগুলো কমান্ড আছে? 7টা কমান্ড আছে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স মানে ফাদার কাকে বলা হয়? সুব্রত মুখার্জি, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, এটা মাথায় রাখবে। দেখো 1612 ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠা হয়েছিল, এটা মাথায় রাখবে 1612 সালে। নেভি ডে কবে? 4th ডিসেম্বর। কেন না 4th ডিসেম্বরে আমাদের অপারেশন ট্রাইডেন্ট লঞ্চ করা হয়েছিল, তো এই জন্যে, এবং এটা সাকসেসফুল ছিল। আমাদের যে গাজী INS গাজীকে আমরা ধ্বংস করি, তো BNS গাজীকে, তো সেটা হচ্ছে 4 ডিসেম্বর, তো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে। আর 1948-এ মাথায় রাখবে NCC ন্যাশনাল ক্যাডেট কর্প, এটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই গেল তোমাদের ইন্ডিয়ান আর্মি। চলে আসো তোমাদের আরেকটা কোশ্চেন, যেটা তোমাদের বলতে একটু বেশি হয়ে গেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান, আমি 3টার ফাদার বলে দিই, 2টোর ফাদার বলেছি। একটা হচ্ছে 1612, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি, ফাদার অফ ইন্ডিয়ান নেভি মাথায় রাখবে ছত্রপতি শিবাজি মহারাজ, এটা মাথায় রাখবে তোমরা। চলো দেখো 11 নম্বর কোশ্চেনে কী বলেছে, দ্য হেডকোয়ার্টার অফ রেড ক্রস। তো রেড ক্রস সম্বন্ধে তোমরা সবাই জানো। তো রেড ক্রস এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে তোমার জেনেভা, যেটা মাথায় রাখবে সুইজারল্যান্ডে আছে। তো জেনেভা রেড ক্রস কত সালে প্রতিষ্ঠা হয়? মাথায় রাখবে এটা এস্টাবলিশ হয়েছিল 1863। কে প্রতিষ্ঠা করেছিল? হেনরি ডুনান্ট, যিনি রেড ক্রসের প্রতিষ্ঠা করেছিলেন। এবং তোমার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ফার্স্ট মানে কোন পার্সন প্রথম পিসে নোবেল পেয়েছিলেন, তো মাথায় রাখবে এই ব্যক্তি হেনরি ডুনান্ট, যিনি রেড ক্রস প্রতিষ্ঠা করেছিলেন। হেনরি ডুনান্ট অ্যান্ড ফ্রেডরিক প্যাসি, দুজন এমন ব্যক্তি যারা প্রথম পিসে নোবেল পেয়েছিলেন। তো হেডকোয়ার্টার অফ দ্য রেড ক্রস, এটা মাথায় রাখবে জেনেভা।
হেগে তোমরা মাথায় রাখবে, তোমরা সবাই জানো হেগে কে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিয়ে দুটো জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে টোটাল জাজের সংখ্যা কটা, 15টা, এবং এদের টার্ম কত, 9 ইয়ার্স। মাথায় রাখবে দ্য হেগ তোমার কোথায় আছে, নেদারল্যান্ডে। দেখো অপশান বিতে আছে ওয়াশিংটন। ওয়াশিংটনে তোমরা জানো IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলোর হেডকোয়ার্টার আছে। আর নিউ ইয়র্কে তোমরা জানো ইউনাইটেড নেশনস। এটাই মনে রাখবে, ব্যাস 11 নম্বর কোশ্চান এখানে শেষ। চলে আসো 12 নম্বর কোশ্চান। দেখো দ্য ফার্স্ট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সামিট, এটা সামিটটা কোথায় হয়েছিল? কোশ্চানটা বলেনি যে সার্কের হেডকোয়ার্টার জিজ্ঞেস করেনি, তোমাকে জিজ্ঞেস করেছে যে ফার্স্ট সাউথ এশিয়ার মানে সার্কের সামিটটা কোথায় হয়েছিল, এটা মাথায় রাখবে, এটা হয়েছিল ঢাকাতে। তো সার্ক নিয়ে কিছু জিনিস আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। তো মাথায় রাখবে সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়, 1985, 8 ডিসেম্বর। তো সার্ক প্রতিষ্ঠা হচ্ছে। সার্কের হেডকোয়ার্টার কোথায়, কাঠমান্ডু। আমরা জানি সার্কের হেডকোয়ার্টার হচ্ছে তোমার কাঠমান্ডু। আর সার্কের টোটাল কতগুলো কান্ট্রি আছে, টোটাল হচ্ছে 8টা কান্ট্রি আছে। তোমরা কমেন্ট বক্সে আমাকে 8টা কান্ট্রির নাম তোমরা লিখে আমাকে জানাবে, ঠিক আছে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে লাস্ট কান্ট্রি টু জয়েন সার্ক কে হবে, আফগানিস্তান 2007-এ জয়েন করেছিল। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ সার্ক কি হবে, আবুল হাসান। এবং প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ সার্ক কি হবে, গোলাম সারওয়ার। এগুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আর বাকি যদি হেডকোয়ার্টার আমরা দেখি, কাঠমান্ডুতে তোমার, ঢাকাতে মনে রাখবে বিমস্টেকের হেডকোয়ার্টার তুমি ঢাকাতে পেয়ে যাবে। আর নিউ দিল্লিতে তোমরা দেখবে DRDOর হেডকোয়ার্টার তোমরা নিউ দিল্লিতে পাবে। নিউ দিল্লিতে অনেক হেডকোয়ার্টার আছে, আমি মেনটা বলে দিই, যেটা DRDO যেটা পরীক্ষায় বারবার আসে। তো DRDOর হেডকোয়ার্টার তোমরা নিউ দিল্লিতে পাবে। আর বেঙ্গালুরুতে কি আছে, ইসরো। বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার তোমরা পাবে। তো এইগুলো তোমরা মাথায় রাখবে। চলে আসো তোমার 13 নম্বর কোশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মস্ক, মানে ইন্ডিয়ার প্রথম মসজিদ কোনটা, কি হবে অ্যান্সার কি হবে? দেখো 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে মাথায় রাখবে অ্যান্সার হবে যেটা তোমাদের চেরাম্যান জুমা মস্ক। কোথায় আছে, কেরালাতে। কত সালে প্রতিষ্ঠা হয়, 1629 AD। কে প্রতিষ্ঠা করেন, দেখো অপশান দেওয়া আছে মালিক ইবন দিনার। এটা মাথায় রাখবে, ইনি চেরাম্যান জুমা মস্ক প্রতিষ্ঠা করেন বলে অনুমান করা হয়। এবং এটা কোথায় আছে, কেরালাতে দেখতে পাবে। চলে আসো 14 নম্বর কোশ্চেন। দেখো হু স্টার্টেড দ্য বাচপন বাঁচাও আন্দোলন ক্যাম্পেন হুইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, মানে কে বাচপন বাঁচাও আন্দোলন তৈরি করেছিলেন, মানে চালু করেছিলেন একটা ক্যাম্পেন। তো এটা মানে এটার জন্য তিনি নোবেল পাননি, তিনি নোবেল পেয়েছিলেন আরেকটা কারণে। তো এটা একটা তার আন্দোলন ক্যাম্পেন। তো কে তিনি, যিনি এই বাচপন বাঁচাও আন্দোলনটা চালু করেছিলেন? তো দেখো অপশানে তোমরা দেখতে পাচ্ছ কৈলাস সত্যার্থী, মেধা পাটকর, জগ্গি বাসুদেব আর মালালা ইউসুফজাই। তো তোমরা দেখো অ্যান্সার কী হবে, বাচপন বাঁচাও আন্দোলন তোমরা জানবে যে কৈলাস সত্যার্থী যিনি বাচপন বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং 2014 সালে কৈলাস সত্যার্থী এবং দেখো অপশান ডিতে আছে মালালা ইউসুফজাই, এই দুজনেই চাইল্ড রাইটের উপর কাজ করার জন্য তোমার নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, এটা তোমরা সবাই জানো। আর দেখো মেধা পাটকর তোমরা জানো 1985 নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে মেধা পাটকর তোমরা মানে তিনি যুক্ত ছিলেন। আর জগ্গি বাসুদেব তোমরা মাথায় রাখবে, এরা হচ্ছে ঈশা ফাউন্ডেশন তৈরি করেছিলেন, তিনি একজন সদ্গুরু ছিলেন। এটুকু মনে রাখো তাহলেই হবে। এই গেল তোমাদের 14 নম্বর কোশ্চেন। আর কৈলাস সত্যার্থীকে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সদ্য প্রকাশিত তার অটোবায়োগ্রাফি, এটা মাথায় রাখবে, দিয়া সালাই, রিসেন্টলি পাবলিশড হয়েছে, মাথায় রাখবে কৈলাস সত্যার্থীর অটোবায়োগ্রাফি দিয়া সালাই। 15 নম্বর কোশ্চেনে চলে এসো। দেখো BCCI দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, BCCI এস্টাবলিশড ইন হুইচ ইয়ার, ঠিক আছে। মানে BCCI তোমরা জানো যে ভারতের ক্রিকেটের একটা নির্ণায়ক সংস্থা, মানে এটা ভারতের ক্রিকেটকে পরিচালনা করে। তো BCCI মাথায় রাখবে কত সালে প্রতিষ্ঠা হয়, BCCI প্রথম প্রতিষ্ঠা হয় 1928। তো BCCI এর হেডকোয়ার্টার তোমাকে যদি জিজ্ঞাসা করে মাথায় রাখবে তোমার মুম্বাই। এখন BCCI এর চেয়ারম্যান কে আছেন সবাই জানো, 36 প্রেসিডেন্ট যিনি আছেন রোজার বিনি, মাথায় রাখবে। আর 1909 মাথায় রাখবে, 1909 ICC যেটা আমরা জানো ওয়ার্ল্ডের ক্রিকেট নির্ণায়ক সংস্থা, যেটা ICC প্রতিষ্ঠা হয় 1909 সালে। তোমার এর হেডকোয়ার্টার কোথায় আছে, দুবাই আছে। আর চেয়ারম্যান তো তোমরা জানো কে আছে, আমাদের জয় শাহ। আর 1924 মাথায় রাখবে যে তোমাদের ফার্স্ট উইন্টার অলিম্পিক্স চ্যামনিক্স ফ্রান্স, 1924 ফার্স্ট উইন্টার অলিম্পিক্স হয়েছিল কোথায়, চ্যামনিক্স ফ্রান্সে।
1904 তোমরা মাথায় রাখবে ফিফা ফুটবল, যেটা 1904 প্রতিষ্ঠা হয়েছিল। ফিফার প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1904। এতগুলো জিনিস মনে রাখো। চলে আসো 15 নম্বর শেষ, চলে আসছি আমরা 16 নম্বর কোশ্চেন। দেখো তোমাদের কাছে 16 নম্বর কোশ্চেন কী বলেছে, কলকাতা মেট্রো বিকেম দ্য রেলওয়ে জোন ইন হুইচ ইয়ার। তো কলকাতা মেট্রো আমরা জানি যে ভারতের যে আজকে তোমরা আমাকে জানাবে যে ভারতবর্ষের টোটাল কতগুলো রেলওয়ে জোন আছে এবং এই রেলওয়ে জোনগুলো মানে কতগুলো মানে কি মানে কটা রেলওয়ে জোন আছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। তো কলকাতা রেলওয়ে জোন 17th রেলওয়ে জোন হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে, 2010 সালে। মাথায় রাখবে এটা। তো অ্যান্সার হচ্ছে তোমার 2010 সালে, মাথায় রাখবে। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে ভারতবর্ষে টোটাল কতগুলো রেলওয়ে জোন আছে, ঠিক আছে। চলে আসছি আমরা, দেখো একটা পেন নেম আছে যেটা হচ্ছে হাউ ইজ ধনপত রায় শ্রীবাস্তব আমাদের কাছে কি নামে পরিচিত। দেখো অপশান আছে ধ্যানচাঁদ, নেকচাঁদ, প্রেমচাঁদ আর নিরালা, ঠিক আছে। তো মাথায় রাখবে ধনপত রায় শ্রীবাস্তব আমাদের কাছে কি নামে পরিচিত, যেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা হলো এটার কারেক্ট অ্যান্সার। ধনপত রায় শ্রীবাস্তব আমাদের কাছে মুন্সি প্রেমচাঁদ নামে পরিচিত, মানে মুন্সি প্রেমচাঁদের আসল নাম হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তবা। তো দেখো ধ্যানচাঁদ দেওয়া আছে। ধ্যানচাঁদ আমরা জানি হকির জাদুঘর বলা হয়। আর ধ্যানচাঁদ হচ্ছে তোমার মাথায় রাখবে যে আমাদের যে স্পোর্টস ডে সেটা পালন করি এই মানে ধ্যানচাঁদের জন্মদিনের জন্য আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে কবে, 29 আগস্ট, মাথায় রাখবে। আর নেকচাঁদ তোমরা জানো যে চণ্ডীগড়ের যে রক গার্ডেন এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা স্কাল্পচার করেছিলেন তিনি নেকচাঁদ। আর নিরালা মাথায় রাখবে এটা একজনকার পেন নেম, সেটা হচ্ছে কে, সূর্যকান্ত ত্রিপাঠী, যার জন্ম হয়েছিল তিনি একজন ভারতে মানে বাঙালিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার আসল বাড়ি ছিল ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট মিদনাপুর জেলায়, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। পরবর্তীকালে তিনি উত্তরপ্রদেশের মানে শিফট করেন এবং সেখানে তিনি হিন্দি ভাষায় অনেক তার অবদান আছে। তো মাথায় রাখবে নিরালা, যার পেন নেম হচ্ছে সূর্যকান্ত ত্রিপাঠী। চলে আসছি আমরা 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন 1983 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো আমরা জানি 1983 ওয়ার্ল্ড কাপ আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। এটা আমাদের কাছে খুবই একটা স্মরণীয় দিন এবং স্মরণীয় মুহূর্ত। তো মাথায় রাখবে যে ফার্স্ট ম্যান অফ দ্য ম্যাচ 1983 ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের কে, সেটা হচ্ছে মহিন্দর অমরনাথ। তো এটা মাথায় রাখবে। আর রজার বিনিকে নিয়ে আমি বলে রাখি, তিনি ছিলেন 1983 ওয়ার্ল্ড কাপের হায়েস্ট উইকেট টেকার। আর কপিল দেব মাথায় রাখবে তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান হু স্কোর্ড এ সেঞ্চুরি ইন ওয়ার্ল্ড কাপ, মানে কপিল দেব হচ্ছে প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলেন। কার বিরুদ্ধে, আমরা দেখেছি যে জিম্বাবুয়ে, আমরা 83 মুভিটা আমরা দেখেছি, যেখানে দেখবে যে তিনি স্নান করতে ঢুকেছেন, পরপর আউট হয়েই যাচ্ছে, তারপর তিনি আবার এলেন, সেখানে তিনি মঙ্গুস ব্যাট নিয়ে নামলেন এবং 175 রান করলেন, সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো এটা মাথায় রাখবে, কপিল দেব হচ্ছে এটা, আর মহিন্দর অমরনাথ হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার তোমার, ঠিক আছে। আর সচিন টেন্ডুলকার নিয়ে কিছু বলার নেই, যত বলবো ততই কম বলা হবে, তাই আমি এটা স্কিপ করলাম, ঠিক আছে। চলে আসছি 19 নম্বর। দেখো প্রজেক্ট এলিফ্যান্ট। দেখো আমাদের এনভায়রনমেন্টাল রিলেটেড কিছু প্রজেক্ট আছে, যে তার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট এলিফ্যান্ট। তো প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে চালু হয়, তো মাথায় রাখবে প্রজেক্ট এলিফ্যান্ট চালু হয়েছিল 1992, ঠিক আছে, 1992। এরকম আরও অনেক প্রজেক্ট আছে, আমি অপশানে কিছু জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে 2009 মাথায় রাখবে প্রজেক্ট স্নো লেপার্ড, মাথায় রাখবে 1975 মাথায় রাখবে প্রজেক্ট ক্রোকোডাইল, আর 2021 মাথায় রাখবে তোমার প্রজেক্ট ডলফিন, আর প্রজেক্ট চিতারাও মনে রাখো যেটা এসেছিল 2022, ঠিক আছে। তো এই গেল তোমাদের প্রজেক্ট এলিফ্যান্ট। চলে আসো 20 নম্বর কোশ্চেন। দেখো একটা অটোবায়োগ্রাফি আছে, ঠিক আছে, কি বলা আছে, ওয়েটিং ফর এ ভিসা ইজ এ 20 পেজ অটোবায়োগ্রাফি, এটা কার, ঠিক আছে। তো দেখবে ওয়েটিং ফর ভিসা এটা কার অটোবায়োগ্রাফি, দেখো এর অ্যান্সার হবে যেটা আমাদের ডক্টর B.R. আম্বেদকর। তো মাথায় রাখবে, তো B.R. আম্বেদকরের আত্মজীবনী যেটা 20 পেজে, যেটা হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি তোমরা জানো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা মাথায় রাখবে। আর জওহরলাল নেহরু তোমরা জানো অ্যান্ড অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, এটা তোমরা মনে রাখবে, জওহরলাল নেহরুর আত্মজীবনী।
আর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটারও লেখক তিনি, মাথায় রাখবে জওহরলাল নেহরু। তো অ্যাকচুয়াল অ্যান্সার কী হলো? ডক্টর ভি আর আম্বেদকর। চলে আসো 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। দেখো, হুইচ প্লেয়ার ইজ নোন অ্যাজ বারোদা এক্সপ্রেস? তো বারোদা এক্সপ্রেস নামে আমরা কাকে চিনি? তো দেখবে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা অ্যান্সার আমরা দেখব সেটা হচ্ছে আমাদের উমেশ যাদব, একজন ফাস্ট বোলার ইন্ডিয়ান, ঠিক আছে। তো উমেশ যাদবকে আমরা বলবো বারোদা এক্সপ্রেস। কপিল দেবকে আমরা কি বলি? হরিয়ানা হেরিকেন, এটা জানি। আর জবাগল শ্রীনাথ এনাকে আমরা মাইসোর এক্সপ্রেস নামে চিনি। আর পিটি উষাকে আমরা অনেক বলবো, যেটা হচ্ছে গোল্ডেন গার্ল, উড়ান পরি, তারপরে হচ্ছে তোমার কি বলবো পাউলি এক্সপ্রেস, এগুলো তোমরা পিটি উষাকে নিয়ে মনে রাখবে। তো এই গেল তোমাদের 21। চলে আসছি 22 নাম্বার কোশ্চেন। দেখো, হুইচ প্লেস ইজ নোন অ্যাজ সিটি অফ জয়? সিটি অফ জয় নামে আমরা কাকে চিনি? সবাই জানো অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে কলকাতা। তো মাথায় রাখবে ডোমিনিক ল্যাফিয়ার, যার বইটার নাম সিটি অফ জয়, ওইখানেই তিনি কলকাতাকে সিটি অফ জয় হিসাবে আখ্যায়িত করেছিলেন। তো মাথায় রাখবে সিটি অফ জয় হচ্ছে কলকাতা। কলকাতাকে আরও অনেক জিনিস বলা হয়, যেটা মাথায় রাখবে সেটাকে তাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মাথায় রাখবে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া যেটা বলা হয় কলকাতাকে। আরেকটা জিনিস মাথায় রাখবে সিটি অফ প্যাশেন্স, আগে আবেগের শহর বলা হয় কলকাতাকে। সিটি অফ প্যালেস যেটা বলা হয় কলকাতাকে, ঠিক আছে। নাসিক জিনিস মাথায় রাখবে, নাসিকের জিনিসগুলো একে দুটো জিনিস বলা হয়, যেটা হচ্ছে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া আর হচ্ছে গ্র্যাপস ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে আঙ্গুরের রাজধানী, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে নাসিক। মাদুরাইকে আমরা অনেক জিনিস বলতে পারি, যেটা হচ্ছে সিটি অফ টেম্পল, সিটি অফ ফেস্টিভ্যাল। সিটি অফ টেম্পল মাথায় রাখবে মাদুরাইকেও বলে, আর ভুবনেশ্বরকেও সিটি অফ টেম্পল হিসেবে বলা হয়। তো মাদুরাইকে বলা হয় এথেন্স অফ দ্য ইস্ট, এগুলো জিনিস মাথায় রাখবে মাদুরাই সম্বন্ধে। আর আসানসোলকে আমরা সবাই জানি, আমরা পড়েছি সিটি অফ ব্রাদারহুড, এটা হচ্ছে আসানসোল। 22 নম্বর শেষ, চলে আসো 23 নম্বরে। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া? মানে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে কিছু জিনিস বলে রাখি, যে আমাদের টোটাল ইন্ডিয়াতে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? টোটাল মাথায় রাখবে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তো যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার হবে তোমার নীলগিরি। ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বিগেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ বা লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, সেটা মাথায় রাখবে রান অফ কাচ, এটা লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, এটা মাথায় রাখবে। এটা কোথায় আছে? রান অফ কাচ তোমরা সবাই জানো গুজরাটে পাবে। আর ডিব্রু সাইখোয়া যেটা আসামে আছে, এটা মাথায় রাখবে স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া। এটা হচ্ছে স্মলেস্ট, এটা হচ্ছে লার্জেস্ট, মাথায় রাখবে। আর যদি তোমাকে বলে লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়া, এটা মাথায় রাখবে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, যেটা কোথায় আছে? মধ্যপ্রদেশ, যেটা কত সালে হয়? 2011 সালে, মাথায় রাখবে। আর সুন্দরবন নিয়ে অনেক জিনিস আসে, যেগুলো তোমাদের পরীক্ষা আসে, যেটা আমি বায়োস্ফিয়ার রিলেটেড যেহেতু, তাই আমি সুন্দরবন কবে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে গণ্য হয় এটাই আমি বলে দিচ্ছি। বাকিগুলো তোমরা আমাকে বলবে যে সুন্দরবন কত সালে ন্যাশনাল পার্ক হয়, কত সালে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি হয়, কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, এগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বায়োস্ফিয়ার রিজার্ভ মাথায় রাখবে সুন্দরবন 1989 তোমার সুন্দরবন তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে পরিগণিত হয়। চলে আসছি 23 শেষ, চলে আসছি 24-এ। দেখো, একটা পার্লামেন্ট আছে, তো পার্লামেন্টটা কোন দেশের? এই ফলকেটিং যে পার্লামেন্ট আছে সেটা কোন দেশের? তো মাথায় রাখবে এটা একটা পার্লামেন্ট, আমাদের যেমন লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট নিয়ে পার্লামেন্ট গঠিত হয়, সেরকম তোমার ফলকেটিং হচ্ছে একটা দেশের পার্লামেন্ট, যেটা কোথাকার সেটা মাথায় রাখবে ডেনমার্ক। ডেনমার্কের তোমার পার্লামেন্ট হচ্ছে ফলকেটিং, এটা মাথায় রাখবে। তো আর যদি তোমাকে জিজ্ঞাসা করে নেসেট এটা কোন দেশের পার্লামেন্ট, মাথায় রাখবে এটা হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট, এটা হচ্ছে নেসেট। যদি তোমাকে জিজ্ঞেস করে ডায়েট কোন দেশের পার্লামেন্ট, মাথায় রাখবে এটা হচ্ছে জাপান, মাথায় রাখবে। আর যদি বলা হয় অ্যালথিং এটা কোন দেশের পার্লামেন্ট, এটা মাথায় রাখবে আইসল্যান্ড হচ্ছে অ্যালথিং, এটা তোমরা মাথায় রাখবে। চলো 24 শেষ, 25। দেখো 25, দ্য বুক ক্রিকেট মাই স্টাইল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ, এটা একটা খেলোয়াড়ের অটোবায়োগ্রাফি। এই ক্রিকেট মাই স্টাইল এই অটোবায়োগ্রাফিটা কার? এটা দেখো অপশান আছে যুবরাজ সিং,
কপিল দেব, শাহিদ আফ্রিদি অ্যান্ড ভিভিএস লক্ষ্মণ। তো দেখো যে ক্রিকেট মাই স্টাইল এই অটোবায়োগ্রাফিটা কার, এটা মাথায় রাখবে কপিল দেব। কপিল দেবের টোটাল 3টা অটোবায়োগ্রাফি, কপিল দেবের টোটাল 3টা অটোবায়োগ্রাফি আছে, মাথায় রাখবে 3টা আছে বলে দিচ্ছি, যেটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এই একটা ক্রিকেট মাই স্টাইল, আর এটা হচ্ছে গডস ডিক্রি, এটা মাথায় রাখবে কপিল দেবের 3টা অটোবায়োগ্রাফি। যুবরাজ সিংয়ের তোমরা জানো দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি। শাহিদ আফ্রিদির গেম চেঞ্জার, শাহিদ আফ্রিদি। আর ভিভিএস লক্ষ্মণের হচ্ছে তোমার 281 বিয়ন্ড, এটা মাথায় রাখবে ভিভিএস লক্ষ্মণের অটোবায়োগ্রাফি। ঠিক আছে, তো এই গেল তোমাদের 25। তো এই গেল তোমাদের আজকের ক্লাস, টোটাল 25 কোশ্চেন ছিল। ঠিক আছে, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা রাখো এবং চোখ রাখো রাইট স্মার্ট বাংলার ইউটিউব চ্যানেলে। তোমাদের পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, পার্ট 2, যেটাতে জেনারেল নলেজের আরও 25 কোশ্চেন তোমরা দেখতে পাবে। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যে ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ।